আসসালামু আলাইকুম। রিটার্ন অফ ড্রাকুলার অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। ড্রাকুলার রহস্য ঘিরে আরও অজানা অধ্যায় উন্মোচিত হবে আজ। চলুন শুরু করা যাক। 13 নভেম্বর। অপ্রত্যাশিত মোড় নিয়েছে ঘটনা প্রবাহ। এটাকে ভালো বলবো না খারাপ ঠিক বুঝতে পারছি না। আপাতত যা ঘটেছে তা লিখে ফেলাই শ্রেয় বলে মনে হচ্ছে। গতরাতে আবারও সেই অশুভ অনুভূতি হয়েছিল আমার। মনে হচ্ছিল যেন কেউ ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে, নজর রাখছে আড়াল থেকে। এই দফা ডক্টর সেওয়ার্ড আর ভ্যান হেলসিংও আমার অনুভূতির ভাগীদার হলেন। যখন এই অভিজ্ঞতা হলো তখন তিনজনেই বসেছিলাম ড্রয়িং রুমে, আলোচনা করছিলাম ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে। অনুভূতিটা ব্যাখ্যা করা মুশকিল। শীতল একটা স্রোতের মতো পিঠ বেয়ে উঠে আসে ওটা, বাড়িয়ে দেয় হৃদস্পন্দন। ব্যাপারটা যখন ঘটল তখন মাঝরাত পেরিয়ে গেছে। সারাদিনের ছোটাছুটি আর সন্ধ্যার পর থেকে অবিরাম আলাপ আলোচনা করতে করতে আমরা তখন ক্লান্ত। ঘুমোতে যাবার কথা ভাবছি, হঠাৎ অস্বস্তি বোধ শুরু হলো। ধীরে ধীরে বাড়তে থাকলো সেই অস্বস্তি। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। প্রথমে মনে হলো ঘড়ির টিকটিক, তারপর সেটা বেড়ে গিয়ে করাঘাতে পরিণত হলো। বাড়ির সদর দরজা থেকে আসছিল আওয়াজটা। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আমরা, বেরিয়ে এলাম হল ঘরে। হাতে অস্ত্র বলতে কিছু নেই। স্ট্যান্ড থেকে একটা ছুরি তুলে নিলাম আমি, এগোলাম দরজার দিকে। সাবধান জনাথন, পিছন থেকে সতর্ক করলো ভ্যান হেলসিং। খুব সাবধান। মাথা ঝাঁকিয়ে হাত রাখলাম হাতলে। ওটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সাহসে বুক বেঁধে মোচড় দিলাম ওতে। খুলে ফেললাম পাল্লা। যা দেখলাম ওপাশে তা আমার চোখে বিস্ময় ফুটিয়ে তুলল। ছোটখাটো গড়নের একজন মানুষ দাঁড়িয়ে আছেন দরজার সামনে। গায়ে শতচ্ছিন্ন স্যুট, তাতে লেগে আছে কাদামাটি, ঘাস, আগাছা আর মাকড়সার জাল। মুখটা কাগজের মতো সাদা। আমার দিকে তাকিয়ে একটু হাসতেই উদ্ভাসিত হলো মুখের ভিতরের দুটো সদন্ত। চমকে উঠলাম। এ তো গোরস্থানে থাকা সেই ভ্যাম্পায়ার। সভয়ে পিছিয়ে গেলাম আমি। হাতে ক্রুশ নিয়ে সে জায়গা দখল করলেন সেওয়ার্ড। উঁচু করে ধরলেন ভ্যাম্পায়ারের সামনে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো কয়েক হাত দূরে চলে গেল পিশাচটা, কিন্তু পালালো না। তার বদলে চামড়ায় বাঁধানো একটা খাতা মুখের সামনে ধরে কাতর গলায় ডেকে উঠল, আব্রাহাম, আব্রাহাম। আঁতকে উঠলেন ভ্যান হেলসিং। গলাটা চিনতে পেরেছেন? হায় ঈশ্বর, এ কি দেখছি আমি! কোভাক্স, ওটা কি সত্যিই তুমি? এবার আমিও চিনলাম। প্রফেসর আন্দ্রে কোভাক্স, এলেনার চাচা, ভ্যান হেলসিং এর ঘনিষ্ঠ বন্ধু। বুদাপেস্টে ওর বাড়িতেই অতিথ্য গ্রহণ করেছিলাম আমরা। কিন্তু এই অবস্থা কেন ভদ্রলোকের? ভিতরে ঢুকতে দাও আমাকে আব্রাহাম, বললেন তিনি। তোমাদের আমন্ত্রণ ছাড়া ঢুকতে পারবো না আমি। গত 2 দিন ধরে চেষ্টা করে দেখেছি। না, কড়া গলায় বললেন ভ্যান হেলসিং। দুঃখিত বন্ধু, এ অবস্থায় বাড়িতে ঠাঁই হবে না তোমার। তাহলে আমার জার্নালটা নাও। হাতের খাতাটা বাড়িয়ে ধরলেন কোভাক্স। তোমার জন্যই লিখেছি। এটা পড়লে সবকিছু জানতে পারবে। পড়ে দেখো, আমি না হয় ততক্ষণ বাইরে অপেক্ষা করছি। ব্যগ্রতা প্রকাশ পেল হাঙ্গেরিয়ান প্রফেসরের গলায়। তীক্ষ্ণ চোখে তাকে কিছুক্ষণ জরিপ করলেন ভ্যান হেলসিং। তারপর অনেকটা অনিচ্ছার ভঙ্গিতে নিলেন খাতাটা। দরজা বন্ধ করে দিয়ে ড্রয়িং রুমে ফিরে এলাম আমরা। খাতা খুলে উঁচু গলায় প্রফেসর কোভাক্সের জার্নাল পড়তে শুরু করলেন ভ্যান হেলসিং। মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম আমি আর ডক্টর সেওয়ার্ড। ভ্যান হেলসিং এর কপালেও ভাঁজ পড়তে শুরু করলো। ধীরে ধীরে জানা গেল অবিশ্বাস্য এক কাহিনী। স্ক্যালোমান্স নামের প্রাচীন এক পাঠশালা আবিষ্কার করেছেন কোভাক্স। শয়তানের পাঠশালা। ওখানেই ভ্যাম্পায়ার হবার শিক্ষা পেয়েছে ড্রাকুলা। স্কলোমান্সে আরেক পিশাচের দেখা পেয়েছেন কোভাক্স। নিকোলাসকে খুন করেছে সেই পিশাচ।
প্রফেসরকে বানিয়েছে জীবন মৃত, তারপর বিশেষ এক কাজে পাঠিয়েছে আমাদের কাছে। এ এসব কি সত্যি? জার্নাল পড়া শেষ হলে হতভম্ব গলায় বললেন ডক্টর সেওয়ার্ড। মিথ্যে বলে মনে হচ্ছে না, গম্ভীর গলায় বললেন ভ্যান হেলসিং। ঈশ্বর, এত বড় শাস্তি কেন দিলে আমার বন্ধুকে? কয়েক মুহূর্ত নীরব রইলাম আমরা। এরপর সেওয়ার্ড বললেন, প্রফেসর, কোভাক্স তো ড্রাকুলার বিপক্ষ, মানে ওই বেহেরিটের কাছ থেকে এসেছেন। ওকে আমরা নিজেদের কাজে লাগাতে পারি না? দলে একটা ভ্যাম্পায়ার থাকলে পাল্লাটা সমান হয়। কি বলছেন আপনি? প্রতিবাদ করে উঠলাম। এখন আর প্রফেসর কোভাক্স নন উনি, স্রেফ আরেকটা পিশাচ। মানুষের রক্ত যার খাদ্য, ওকে দলে নেবার প্রশ্নই ওঠে না। বুকে গজাল গেঁথে ওকে শুধু মুক্তি দিতে পারি আমরা, আর কিছু না। ব্যাপারটা এত সরল নয় জনাথন, চিন্তিত গলায় বললেন ভ্যান হেলসিং। হাজার হোক আন্দ্রে আমার বন্ধু, ওর কথা না শুনে চরম কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমি। তাছাড়া জন খুব একটা ভুলও বলেনি। ওকে যদি দলে পাওয়া যায় তাহলে সুবিধা হবে আমাদের। জার্নালে তো লেখা আছে স্কলমান্সের ড্রাকুলার প্রত্যাবর্তন ঠেকাবার জন্য ওকে পাঠিয়েছে বেহরি। আমাদের সাহায্য হয়তো বা প্রয়োজন ওর। চলো ওকে এখানে নিয়ে এসে কথা বলি। প্রফেসরের যুক্তির সামনে হার মানতে বাধ্য হলাম। চরম অনিচ্ছা নিয়ে ফিরে গেলাম হল ঘরে। দরজা খুলে ডাকলাম কোভাক্সকে। আসুন প্রফেসর কোভাক্স। মূর্তির মতো দাঁড়িয়েছিলেন তিনি। আমার আমন্ত্রণে যেন প্রাণ ফিরে পেলেন। শান্ত ভঙ্গিতে চৌকাঠ পেরিয়ে ঢুকলেন বাড়ির ভিতরে। সংযত, ভদ্র আচরণ। ভ্যাম্পায়ার সুলভ কিছুই করলেন না। গা থেকে ভেসে আসা মৃত্যুর গন্ধপাত দিলে তাকে সেই পুরনো শান্তশিষ্ট গবেষকই বলা চলে। শান্ত পদক্ষেপে ড্রয়িং রুম পর্যন্ত এলেন তিনি। তারপর ঘুরে দাঁড়ালেন আমাদের দিকে। বসো। একটা চেয়ার দেখিয়ে দিলেন ভ্যান হেলসিং। না, ধন্যবাদ। আমি বসলে নোংরা হবে ওই চেয়ার, বললেন কোভাক্স। দীর্ঘশ্বাস ফেললেন। তোমাকে আবার দেখতে পেয়ে বড়ই আনন্দ হচ্ছে আব্রাহাম। জার্নালের শেষ এন্ট্রিটা যখন লিখি, মানে যখন মারা যাচ্ছিলাম, ভাবিনি আর কখনো দেখব প্রিয় মুখগুলোকে। এখন তো সব বদলে গেছে। আধার জগতের এক ভিন্ন প্রাণীতে পরিণত হয়েছি আমি। আমাকে ক্ষমা করো বন্ধু। কেন ক্ষমা চাইছো? তুমি তো স্বেচ্ছায় এই জীবন বেছে নাওনি, পরিস্থিতির শিকার হয়েছ, নরম গলায় বললেন ভ্যান হেলসিং। বাদ দাও ওসব। এখানে এলে কি করে? পায়ে হেঁটে, বললেন কোভাক্স। ট্রান্সিলভেনিয়া থেকে পায়ে হেঁটে ইংল্যান্ডে এসেছি আমি বন্ধু। হেঁটেছি রাতের আঁধারে, ভোরের আলো ফুটতে দেখলেই ঘাপটি মেরেছি পরিত্যক্ত কোনো কবরে। সূর্য ডুবলেই বেরিয়ে এসেছি আবার। তাতে তো অনেক সময় লাগার কথা। সময়ের কথা জানি না বন্ধু, সময়ের হিসাব আর রাখি না। আমি এখন আঁধারের প্রাণী। আমি এখন শিকারী। যাকে তুমি চিনতে, ভালোবাসতে, সেই আন্দ্রে কোভাক্স মরে গেছে। আমি স্রেফ তার ছায়া। সেই মানুষটার বেশিরভাগ স্মৃতি ভুলে গেছি। ভুলে গেছি মানবিক আবেগ, অনুভূতি। এখন চাহিদা, তাড়না বা অনুভূতি যাই বলো না কেন, একটাই আছে আমার, রক্তের তৃষ্ণা। ঘৃণ্য এক জীব আমি আব্রাহাম। নিজেকে সামলাও আন্দ্রে, কড়া গলায় বললেন ভ্যান হেলসিং। এখনো প্রায়শ্চিত্তের ঊর্ধ্বে চলে যাওনি তুমি। এখনো বুদ্ধি বিবেচনা আছে তোমার। যদি চাও তো আমি মুক্তি দিতে পারি তোমাকে। না, সভয়ে বলে উঠলেন কোভাক্স। মুক্তি চাই না আমি, অন্তত এক্ষুনি না। যার মূল্য হিসেবে জীবন মৃত হতে হয়েছে আমাকে, সেই লাইব্রেরি, সেই জ্ঞানের ভাণ্ডারের পুরোটা চোখে না দেখা পর্যন্ত এই দুনিয়াতেই থাকবো আমি। তাহলে লাইব্রেরি ছেড়ে এখানে এসেছো কেন? এখনো লাইব্রেরির চাবি পাইনি আমি আব্রাহাম। বেহেরিট বলেছে ড্রাকুলার স্কলমান্সে ফেরা যদি ঠেকাতে পারি, চাবিটা পুরস্কার হিসেবে দেবে আমাকে। সে কারণেই আসা। এ তো অসম্ভব এক দায়িত্ব, বলে উঠল সেওয়ার্ড।
কিভাবে ড্রাকুলার স্কালোমন্সে ফেরা ঠেকাবেন আপনি? অনন্তকাল পিছে পিছে ঘুরবেন ওর। তাহলে লাইব্রেরি বই পড়বেন কখন? এ প্রশ্নের জবাব এই মুহূর্তে আমারও জানা নেই, বললেন কোভাক্স। তবে বেহেরিটকে আমি বিশ্বাস করি। একটা না একটা উপায় নিশ্চয় আছে। নইলে ও আমাকে এভাবে পাঠাতো না। সময় হলেই জানা যাবে সব। হুম, মাথা ঝাঁকালেন ভ্যান হেলসিং। বেহেরিট অন্তত একটা ব্যাপারে ভুল করেনি। সত্যি ফিরে এসেছে ড্রাকুলা। আন্দ্রে, তুমি তো সেদিন রাতে গোরস্থানেই ছিলে। কাউন্টের সঙ্গে দেখা হয়েছে বা কথা বলেছ? না, মাথা নাড়লেন কোভাক্স। দূর থেকে নজর রেখেছি ওর উপরে। চাইনি আমার উপস্থিতি ও টের পাক। আমার স্ত্রী আর ছেলেকে অপহরণ করেছে ড্রাকুলা, আকুল গলায় বললাম আমি। ওদেরকে কোথায় নিয়ে গেছে সে তা কি দেখেছেন? হুম, তবে ওদেরকে খোঁজায় তোমাকে সাহায্য করতে পারবো আমি। ইলেনাও ওর কবজায়, বললেন ভ্যান হেলসিং। এখনো বেঁচে আছে মেয়েটা, কিন্তু আর কতদিন থাকবে তা অনুমান করা মুশকিল। এক অর্থে ড্রাকুলার কাছে প্রয়োজন ফুরিয়ে এসেছে ওর। জানি, বললেন কোভাক্স। ওকে আমি দেখেছি ড্রাকুলার সঙ্গে। ইচ্ছে হয়েছিল ওর কাছে যাবার, জিজ্ঞেস করবার কেন ও পিশাচটার সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু চেহারায় বেদনার ছাপ ফুটল তার। মন খারাপ করো না, ভ্যান হেলসিং সান্ত্বনা দিলেন তাকে। কিভাবে ইলেনা ড্রাকুলার পাল্লায় পড়ল তা আমরাই বলতে পারবো তোমাকে। আসলে পুরোটাই আমার দোষ। তোমাকে আর ইলেনাকে আমিই ঠেলে দিয়েছি ড্রাকুলার সামনে। যদি ট্রান্সিলভেনিয়ায় না যেতাম, যাবার পথে তোমার বাড়িতে না উঠতাম, তাহলে হয়তো এসব ঘটতো না। যা হবার তা হয়ে গেছে। তোমার কিছু করবার ছিল না ওতে। দীর্ঘশ্বাস ফেললেন কোভাক্স। এখন এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। তোমার সঙ্গে অনেক কথা আছে আমার আব্রাহাম। সামনে অনেক কাজ। মিনা হারকারের জার্নাল, চিরকুট আকারে লেখা। 12 নভেম্বর। সঙ্গে ডায়েরি আনিনি আমি, কিছুই আনিনি। কতগুলো টুকরো কাগজ জোগাড় করে লিখছি এই জার্নাল। কখনো এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবো কিনা জানি না, তাই নিজের কথাগুলো লিখে রাখা প্রয়োজন মনে করছি। যদি কেউ এগুলো খুঁজে পায়, জানতে পারবে কি ঘটেছিল আমার ভাগ্যে। বাড়ি থেকে যখন আমাকে বের করে আনলো ড্রাকুলা, ভয় পাইনি আমি। ভয় পাবার অবস্থা ছিল না। মাথায় কেবল ঘুরপাক খাচ্ছিল কুইন্সির চিন্তা। ক্যারিজে আমাকে উঠিয়ে নিজেই কোচোয়ানের আসনে বসেছিল কাউন্ট। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়েছে। রাতভর লন্ডনের দিকে একটানা এগিয়েছি আমরা। থেমেছি মাত্র দুবার, অল্প সময়ের জন্য ঘোড়া বদলাতে। পালাবার চেষ্টা করিনি আমি। পালানো অর্থহীন। কাউন্টও জানতো সেটা, তাই একেবারেই মনোযোগ দেয়নি আমার দিকে। ভোর নাগাদ পাথরের উঁচু পাঁচিলের ঘেরা বিশাল এক বাড়িতে পৌঁছলাম আমরা। দেখা মাত্র জায়গাটা চিনতে পারলাম। কারফাক্স অ্যাবি নামের সেই পুরনো বাড়ি। বাড়িটা জনাথনের মাধ্যমে কিনেছিল ড্রাকুলা। এখানেই 7 বছর আগে প্রথমবারের মতো তাকে উঠতে দেখেছিলাম আমরা। ভ্যান হেলসিংয়ের তাড়া খেয়ে এখান থেকেই পালিয়ে গিয়েছিল সে। সেই থেকে পরিত্যক্ত পড়েছিল বাড়িটা। এতদিন পর আবার নিজের পুরনো বাসস্থানে ফিরে এসেছে কাউন্ট। জং-ধরা লোহার গেট পেরিয়ে আঙিনায় ঢুকলো আমাদের ক্যারিজ। চালকের আসন থেকে নেমে ফটকে তালা মেরে দিল ড্রাকুলা। জানালা দিয়ে তাকিয়ে মনে হলো ভিন্ন এক জগতে পৌঁছে গেছি। 7 বছরের অবহেলায় হানা বাড়ির চেহারা পেয়েছে কারফাক্স অ্যাবি। বিবর্ণ হয়ে গেছে চেহারা। দেয়াল আর সিঁড়ির ইটের উপর শ্যাওলার আস্তর। পুরো আঙিনায় উঁচু হয়ে জন্মেছে ঘাস আর আগাছার জঙ্গল। বড় গাছগুলো ঢেকে রেখেছে আকাশ। সূর্যের আলো ঢুকবার উপায় নেই। নাকে ভেসে এলো জলাভূমির মতো সোদা গন্ধ। আঙিনার একপাশে পুকুর থেকে আসছে সেই গন্ধ। পুকুরটার উপরিভাগ ঢেকে গেছে কচুরিপানার আর শৈবালে। তার উপরে ভাসছে জমাট কুয়াশা। রীতিমতো ভৌতিক পরিবেশ। ক্যারিজের দরজা খুলে আমাকে নামতে সাহায্য করলো ড্রাকুলা।
ঠিক যেভাবে একজন সম্ভ্রান্ত ভদ্রমহিলাকে নামতে সাহায্য করে কোনো ভদ্রলোক। তবে কোনো কথা বলল না সে। আমি নেমে যেতেই উঠে পড়ল চালকের আসনে। ঘোড়ার পিঠে চাবুক মেরে গাড়িটা নিয়ে চলে গেল বাড়ির পিছনে। সদর দরজার দিকে উঠে যাওয়া সিঁড়ির সামনে একাকী দাঁড়িয়ে রইলাম আমি কিছুক্ষণ। হঠাৎ খুলে গেল দরজাটা। হাতে লণ্ঠন নিয়ে সেখানে উদয় হলো ইলেনা। কোনো পরিবর্তন দেখলাম না ওর মাঝে। আগের মতোই ফ্যাকাশে প্রাণহীন চেহারা। তবে ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা বিষের মতো লাগলো। আমাকে ঘরে ঢোকার ইশারা করলো ও। সিঁড়ি ধরে উঠে এলাম উপরে। দোরগোড়ায় পৌঁছে এক মুহূর্তের জন্য থামলাম। শান্ত চোখে পরস্পরকে জরিপ করলাম আমি আর ইলেনা। কিন্তু কেউ কোনো কথা বললাম না। হলঘর পেরিয়ে চওড়া একটা সিঁড়ির সামনে আমাকে নিয়ে গেল ও। সেটা ধরে উপরে উঠতেই পৌঁছে গেলাম একটা করিডোরে। করিডোর ধরে কিছু দূর গেলে পড়ল আরেকটা সিঁড়ি। এটা অনেক সংকীর্ণ এবং পেঁচানো। সেটা ধরে উঠে এলাম উপরতলায়। বাড়ির এই অংশটা একেবারেই প্রাচীন। পরিবেশটাও গুমোট। জানালাগুলো ছোট ছোট, ঠিকমতো আলো বাতাস ঢুকতে পারে না। অস্বস্তি বোধ করলাম আমি, শুধু নিজের জন্য নয়, কুইন্সিকে এই পরিবেশে রাখা হয়েছে ভেবে। নিচু একটা দরজার সামনে গিয়ে তালা খুলল ইলেনা। পাল্লাটা নিরেট লোহার তৈরি, পুরু, ঠিক যেন একটা কারাপ্রকাষ্ঠের দরজা। ইলেনা ভিতরে ঢোকার ইশারা করলেও নড়লাম না। মনে হচ্ছিল ভিতরে ঢুকলেই আটকা পড়ে যাব। দাঁড়িয়ে থেকো না মিনা, মুচকি হেসে বলল ইলেনা। কুইন্সি তোমার জন্য অপেক্ষা করছে। ডাইনি কোথাকার। পরিবেশ বদলাবার সঙ্গে সঙ্গে সম্বোধনও বদলে ফেলেছে। আপনি থেকে তুমিতে নামিয়ে এনেছে আমাকে। নাম ধরে ডাকছে, গলায় উদ্ধত সুর। রাগারাগি করবার প্রবৃত্তি হলো না। পরাজিত ভঙ্গিতে ঢুকে পড়লাম দরজা গলে। ওপাশে ছোট একটা প্রকাষ্ঠে উল্টো দিকের দেয়ালে দ্বিতীয় আরেকটা দরজা। সেটার চোখ বরাবর উচ্চতায় রয়েছে একটা ছোট্ট ফোকর। ফোকরটার দিকে এবার ইশারা করলো ইলেনা। উকি দিলাম। দেখতে পেলাম দরজার ওপাশের একটা ছোট্ট কামরা। একপাশে ফায়ারপ্লেসে জ্বলছে গনগনে আগুন। আর আগুনের সামনে একটা কার্পেটে বসে আপন মনে খেলা করছে আমার ছেলে। বুক হু হু করে উঠল। অকল গলায় ডেকে উঠলাম, কুইন্সি, কুইন্সি। আমার ডাক শুনে দরজার কাছে ছুটে এলো ও। আম্মু, আম্মু বলে ডাকলো আমাকে। চেহারায় ফুটে উঠল আমাকে কাছে পাবার তীব্র আকাঙ্ক্ষা। হাতল ধরে চাপাচাপি করলাম, কিন্তু খুলল না দরজা। তালা মারা। ঝট করে ফিরলাম ইলেনার দিকে। তালা খুলে দাও, আমি ভিতরে যাব। শয়তানি ফুটল ইলেনার সুন্দর চেহারায়। দুঃখিত, সেটা হচ্ছে না। এখানে তোমাকে এনেছি স্রেফ এটুকু দেখাতে যে কুইন্সি ভালো আছে। ওর কোনো ক্ষতি করিনি আমরা। ডাইনিটার উপরে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হলো। কোনো মতে সামলালাম নিজেকে। কুইন্সিকে বললাম, বাবা, তুমি খেলতে থাকো, আম্মু একটু পরে আসছি। কি বুঝলো কে জানে, দরজার পাশ থেকে সরে গেল আমার ছেলে। এবার ইলেনার দিকে ঘুরে দাঁড়ালাম আমি। হিঁচিয়ে উঠে বললাম, বিশ্বাসঘাতিনী, এভাবেই প্রতিদান দিচ্ছ আমার বন্ধুত্ব আর উপকারের। যা খুশি ভাবতে পারো। তাচ্ছিল্য ফুটল ইলেনার গলায়। আমার কিছু যায় আসে না। সুর পাল্টালাম। অনুনয় করে বললাম, প্লিজ ইলেনা, বেরুতে দাও ওকে। এই পরিবেশে অসুস্থ হয়ে পড়বে আমার ছেলে। ওর অবস্থা তো তুমি জানো। জ্ঞান দিতে এসো না। মুখ ঝামটা দিয়ে উঠল ইলেনা। কুইন্সিকে তোমার চাইতে কোনো অংশে কম ভালোবাসি না আমি। ওর ভালো মন্দের দিকে নজর আছে আমার। আমাকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে উল্টো ঘুরল ও। লক্ষ্য করলাম ওর উন্মুক্ত ঘাড়ে দুটো সূক্ষ্ম ক্ষত দেখা যাচ্ছে। ড্রাকুলার কামড়ের দাগ। চলে এসো, বলল সে। এখানে আর সময় নষ্ট করো না। কাউন্টের কথা মতো চললে খুব শীঘ্রই ফিরে পাবে তোমার ছেলেকে। কুইন্সির দরজার দিকে তাকিয়ে দু চোখে জল ভরে এলো আমার, কিন্তু করবার কিছু নেই। মাথা নিচু করে পিছু নিলাম ইলেনার। পেঁচানো সিঁড়িটা ধরে
আরেক তলা উপরে আমাকে নিয়ে গেল ও। ওখানেই একটা কামরায় থাকতে দিল আমাকে। কামরাটা বেশ বড়, একসঙ্গে ৪ জন শুতে পারে এমন একটা বিছানা আছে। ফায়ারপ্লেসটাও ছোটখাটো একটা কুঠুরির মতো। সেটার সামনে রয়েছে কয়েকটা চেয়ার, মেঝেতে কার্পেট পাতা। লেখাপড়ার জন্য টেবিল চেয়ার আছে, সেখানে বসেই লিখছি এই জার্নাল। দেয়ালে ঝুলছে রংচলা ট্র্যাপেস্ট্রি, সবকিছুই পুরনো, অযত্নের ছাপ লেগে আছে সবখানে। একটা মাত্র জানালা, একদম ছোট, তাতে আবার গরাদে বসানো, ঠিকমতো আলো ঢোকে না। ফায়ারপ্লেসের আগুনও ঠিকমতো আলোকিত করতে পারছে না বিশাল এক কামরার আনাচ কানাচ। এখানে ওখানে জমাট বেঁধে রয়েছে আধার, অশুভ পরিবেশ। জানালা দিয়ে বাইরে উঁকি দিয়েছি আমি। সীমানা প্রাচীর আর নিচের বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাইনি। চকিতের জন্য প্রকাণ্ড কয়েকটা শিকারী কুকুরকে টহল দিতে দেখলাম। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। কুকুরের চোখ ফাঁকি দিয়ে কেউ এখানে ঢুকতে বা বেরোতে পারবে না। আমাকে কামরায় পৌঁছে দিয়েই চলে গিয়েছিল ইলেনা। যাবার সময় বাইরে থেকে লাগিয়ে দিয়েছে তালা। দরজা খোলার কয়েক দফা চেষ্টা বিফলে গেল। অগত্যা হাল ছেড়ে দিলাম। খানিক পরেই অবশ্য ফিরে এলো ও। চা আর এক জগ পানি নিয়ে এসেছে, যাতে মুখ হাত ধুয়ে তরতাজা হতে পারি আমি। তুমি আমার বন্ধু ছিলে ইলেনা, বললাম আমি। কিন্তু এখন তো দেখছি ফুটফরমাস খাটিয়ে ড্রাকুলা তোমাকে আমার চাকরানি বানাচ্ছে। খারাপ লাগছে না? কথার মারপ্যাঁচ খাটিয়ে আমাকে ভড়কাবার চেষ্টা করো না মিনা, শীতল গলায় জবাব দিল ও। আমি এখনো তোমার বন্ধু। বন্ধু হিসেবেই সেবা করছি তোমার আর কুইন্সির। কারণ আমার সেবা না পেলে মরতে হবে তোমাদেরকে। শয়তানের হাতে গোলাম হবার চেয়ে মরে যাওয়া ভালো না? বাঁকা হাসি দিয়ে আমার দিকে তাকালো ইলেনা। দৃষ্টিতে বাসা বেঁধেছে ক্রোধ। কিন্তু আমার উপরে ওর রাগটা কোথায় বুঝতে পারছি না। আজ পর্যন্ত উপকার ছাড়া অপকার করিনি ওর। তাহলে? চলে গেল ইলেনা। আমিও মুখ হাত ধুয়ে চা নিয়ে বসলাম। চেষ্টা করলাম স্নায়ুকে ঠান্ডা করতে। খানিক পরে বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়লাম। কয়েক ঘন্টা পর শিরশিরে একটা অনুভূতি নিয়ে ঘুম ভেঙে গেল। মনে হলো আমি ছাড়াও আরো কেউ আছে কামরায়। ঝট করে উঠে বসলাম। দেখলাম লেখার টেবিলটায় বসে আছে কাউন্ট ড্রাকুলা। এক মনে কতগুলো কাগজ পড়ছে। আমাদের গতবারের অভিযানের বিবরণ। নিশ্চয়ই চুরি করে এনেছে জনাথনের স্টাডি থেকে। আমাকে নড়তে দেখে মুখ তুলে তাকালো। বিছানা থেকে নামলাম আমি। অদ্ভুত এক তাড়না অনুভব করলাম মনের ভিতর। ইচ্ছে হলো তার কাছে ছুটে যেতে। বহু কষ্টে সংযত করলাম নিজেকে। চোখ বন্ধ করে সাহায্য প্রার্থনা করলাম ঈশ্বরের। ঘুম ভালো হয়েছে, বলে উঠল ড্রাকুলা। ইলেনাকে তাহলে কিছু নাস্তার আয়োজন করতে বলি। চোখ খুললাম, শান্ত স্বরে বললাম, খিদে নেই আমার। তেষ্টা? একটু হাসল ড্রাকুলা, পৈশাচিক হাসি। অমন ঘৃণাভরা দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছ কেন বলো তো? তুমি আমাকে বন্দি করে রেখেছ, বললাম সরসে। ভুল, তুমি আমার বন্দি নও। আমার দরজায় তাহলে তালা কেন? ইলেনাকে বলে দিচ্ছি আর যেন তালা না মারে। তুমি তো আর পালিয়ে যাবে না। এ বাড়িতে একজনই বন্দি, তোমার ছেলে। মাথায় রক্ত চড়ে গেল। ইচ্ছে হলো ওকে অভিশাপ দেই, কিন্তু তাতে লাভ কি? তাই সামলালাম নিজেকে। এ পরিস্থিতিতে ভ্যান হেলসিং বা জনাথন যা করতো তাই করবার সিদ্ধান্ত নিলাম। শান্তভাবে পিশাচটার মুখোমুখি হব। কেন ওকে বন্দি করেছ? জিজ্ঞেস করলাম আমি। আমার ছেলে নির্দোষ, তোমার কোনো ক্ষতি করেনি ও। যদি তোমার ভিতর মনুষ্যত্বের একটা কণাও অবশিষ্ট থাকে তাহলে। লেকচার দেবার প্রয়োজন নেই, হাত তুলে আমাকে থামিয়ে দিল কাউন্ট। তোমার ছেলের কোনো ক্ষতি করবার ইচ্ছে নেই আমার। ওকে সেলফ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি, যাতে তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে আসতে বাধ্য হও। আমি স্বেচ্ছায় আসিনি, তাই বলে জোরও খাটাইনি আমি। কারণ যাই হোক, নিজের ইচ্ছাতেই তুমি আমার সঙ্গী হয়েছ। আর কি বা করতে পারতাম আমি? আমার প্রস্তাব ফিরিয়ে দিতে পারতে,
সে সুযোগ তো ছিল। চেয়ারে হেলান দিল ড্রাকুলা। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে মুখের কাছে তুলল দুহাত। ছেলেকে মুক্ত করতে চাইলে আরেকবার সিদ্ধান্ত নিতে হবে তোমাকে, মিনা। স্বেচ্ছায় তোমার রক্ত দিতে হবে তোমাকে। না। ধপ করে বসে পড়লাম বিছানায়। মুখ ঢাকলাম দুহাতে। চেয়ার ছেড়ে উঠে এলো ড্রাকুলা। হাত রাখলো আমার কাঁধে। কেঁপে উঠলাম আমি। গোয়ার্ত তুমি করো না, বলল সে নরম গলায়। ব্যাপারটা আসলে তেমন খারাপ নয়। তোমার ডায়েরি আমি পড়েছি। জানি গেলবার বেশ আনন্দই পেয়েছিলে তুমি। মিথ্যে কথা। ঝট করে তাকালাম তার দিকে। অমন কোনো কথা লেখা নেই আমার ডায়েরিতে। সরাসরি নেই, তবে তোমার লেখার অন্তর্নিহিত অর্থ বুঝতে কষ্ট হয়নি আমার। কেন ওখানে সরাসরি ওসব লেখনি তাও জানি। স্বামী বা বন্ধুদের সামনে লজ্জায় পড়তে চাওনি বলে। এসব তোমার ভ্রম। হাহ, হাসল ড্রাকুলা। কত পার্থক্য লুসি আর তোমার মধ্যে। ওর মধ্যে কোনো ছলনা ছিল না। ডায়েরিতে আমার প্রতি ভালোবাসার কথা সরাসরি লিখেছিল ও। খবরদার, তোমার নোংরা মুখে লুসির নাম নেবে না, রাগী গলায় বললাম আমি। ওর মতো ভালো আর পবিত্র মেয়ে আর একটাও ছিল না দুনিয়াতে। হ্যাঁ, অল্প কিছু সময়ের জন্য ওকে কলুষিত করেছিলে তুমি, কিন্তু আমার স্বামী ও তার বন্ধুরা ওর আত্মাকে শেষ পর্যন্ত চিরশান্তি দিয়েছে। বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়ল কাউন্ট। এসব নিয়ে অর্থহীন তর্ক করতে চাই না। আসল কথায় আসি। তোমার রক্ত চাই আমার, মিনা। আর সেটা তোমাকে স্বেচ্ছায় দিতে হবে। কক্ষনো না। মাথা গরম হয়ে আছে তোমার। ভাবনা চিন্তার জন্য কিছুটা সময় দিচ্ছি। তারপর না হয় তোমার জবাব শুনবো। আমার জবাব বদলাবে না কাউন্ট। ধৈর্য হারালো ড্রাকুলা। টেবিলের উপর থেকে তুলে নিল সব কাগজ। ছুঁড়ে ফেলল ফায়ার প্লেসে। মিথ্যে বিজয়ের এই বিবরণ আমি ধ্বংস করে দিলাম, মিনা। সেই সঙ্গে ধ্বংস করে দিলাম তোমার আশা। ভ্যান হেলসিং বা তার সঙ্গীরা এই বিবরণ থেকে আর কোনো শিক্ষা নিতে পারবে না, ঘটাতে পারবে না গতবারের ঘটনার পুনরাবৃত্তি। ওগুলো আরও কপি আছে আমার কাছে, শান্ত গলায় বললাম তাকে। রাগে দাঁত কিরমির করল কাউন্ট। মনে হলো এক্ষুনি কিছু একটা ঘটিয়ে ফেলবে, কিন্তু শেষ মুহূর্তে সংযত করল নিজেকে। শীতল গলায় বলল, আমার সামনে তোমাকে নতি স্বীকার করতেই হবে মেয়ে। সের্ফ সময়ের ব্যাপার। দেখা যাবে। মাথা একটু নিচু করে আমাকে বাউ করল সে। তারপর ঝড়ের বেগে বেরিয়ে গেল কামরা থেকে। খানিকক্ষণ অপেক্ষা করে দরজার কাছে গেলাম আমি। হাতল ঘোরাতেই আবিষ্কার করলাম রেগে গেলেও নিজের কথা রেখেছে ড্রাকুলা। তালা দেয়নি দরজায়। কামরা থেকে বেরিয়ে নিচতলায় চলে গেলাম আমি কুইন্সির কাছে। বাইরের দরজাটা খোলা, তবে ভিতরটা বন্ধ অবস্থায় পেলাম। ফোকর দিয়ে উঁকি দিয়ে দেখি বিছানায় পরম শান্তিতে ঘুমাচ্ছে আমার ছেলে। হতাশা অনুভব করলাম। তালা যদি খুলতেও পারি, কোথায় যাব কুইন্সিকে নিয়ে? পালানো সম্ভব নয়। গেট পেরোবার আগেই ধরা পড়ব, কিংবা শিকার হব হিংস্র কুকুরগুলোর। কুইন্সির ঘুম আর ভাঙালাম না। তিক্ত মন নিয়ে ফিরে এলাম নিজের কামরায়। একটু পর ট্রেতে খাবার নিয়ে এলো ইলেনা। ঠান্ডা মাংস, পানি আর সালাদ। সঙ্গে আছে পাউরুটি আর মদ। খিদে মাথাচাড়া দিয়ে উঠল পেটের ভিতর। অযথা নিজেকে অভুক্ত রাখবার কোনো যুক্তি খুঁজে পেলাম না। বলা যায় না, পালাবার কোনো একটা সুযোগ পেয়েও যেতে পারি। তখন দুর্বল হয়ে পড়লে কাজ করতে পারবো না। তাই খেতে বসলাম। ইলেনাও বসলো আমার সঙ্গে। নিঃশব্দে খেলাম আমরা। ইলেনা কোনো কথা বলল না আমার সঙ্গে, তবে টের পেলাম বিষণ্ণ চোখে মাঝে মাঝে দেখছে ও আমাকে। খাওয়া শেষ হলে নীরবতা ভাঙল ও বলল, তুমি আমাকে ঘৃণা করো মিনা? না ইলেনা, বললাম আমি গম্ভীর গলায়। ঘৃণা না, আমি তোমার প্রতি করুণা অনুভব করছি। থতমত খেয়ে গেল ও। করুণা কেন? কারণ তুমি পিশাচের জাদুতে আটকা পড়েছ। মুখ কালো হয়ে গেল ইলেনার। তুমি একে জাদু ভাবছো? ভাবছো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি না আমি?
বিশ্বাস করছো না এসব আমাকে দিয়ে সম্ভব? মিনা, নাটক বন্ধ করো। এখানে তুমি আমি ছাড়া আর কেউ নেই। লুকোছাপা না করে সত্যি কথাটা বলো। আমি নাটক করছি না ইলেনা। কি ধারণা তোমার ড্রাকুলা তোমাকে ভালোবাসে? ওর কাছ থেকে মৃত্যু ছাড়া আর কিছু পাবে না তুমি। সেই মৃত্যু সুখের মৃত্যু মিনা। অনন্ত আরেক জীবন পাবো আমি। বেঁচে থাকবো জীবিতদের রক্ত পান করে। দিনের আলো হয়তো আর দেখব না, কিন্তু রাতের সৌন্দর্য উপভোগ করব প্রাণ ভরে। কই, আমার কাছে তো ব্যাপারটা খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না। জ্যান্ত একটা লাশ হবে তখন তুমি ইলেনা। খোদা পরিচালিত করবে তোমাকে। যে সৌন্দর্যের কথা বলছো সেটা উপভোগ করবার জন্য আত্মা বলে কিছু থাকবে না। হারাবে স্বর্গে প্রবেশের অধিকার। হাহ, স্বর্গকে সবসময় নীরস বলে মনে হয়েছে আমার কাছে। মস্তিষ্ক বিকৃতি ঘটেছে ওর নিঃসন্দেহে। কিভাবে এই বিভ্রম কাটাবো বুঝতে পারলাম না। শেষ চেষ্টা হিসেবে বললাম, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি লেনা। প্রথম যখন দেখেছিলাম তোমাকে তখন তুমি স্বাধীনতার কথা বলতে, ভয় পেতে, বিয়ের শৃঙ্খলে আটকে পড়তে। অথচ এখন তুমি এমন এক পিশাচের দাসীতে পরিণত হয়েছ যে কিনা দুনিয়ার সবচেয়ে জঘন্য স্বামীর চেয়েও খারাপ। ওর কথাতে উঠছো বসছো তুমি। কোথায় গেল তোমার সেই স্বাধীনতার স্পৃহা? কোথায় গেল তোমার আদর্শ? রাগে চোখ দুটো জ্বলে উঠল ইলেনার। কে বলেছে আমি ওর দাসী? ও আমার সহচর, আর আমি ওর সহচরী, আর কিছু না। ওর কথায় চলছি আমি, কারণ ওই আমার স্বপ্নকে সত্যি করতে পারবে, দিতে পারবে সত্যিকার স্বাধীনতা। তখন বিয়ে বা সামাজিক কোনো বাঁধন থাকবে না আমার। এমনকি বার্ধক্য আমার পায়ে শেকল পরাতে পারবে না। অসীম ক্ষমতা আর অমরত্ব পাবো আমি। যা খুশি তাই করতে পারবো। ঈশ্বর ছাড়া আর কেউ অমরত্ব দিতে পারে না ইলেনা। পাল্টা যুক্তি দেখালাম। শয়তান যে অমরত্বের লোভ দেখায় সেটা সির্ফ এক ছলনা, একটা অভিশাপের জীবন। ঈশ্বর কবে কাকে অমরত্ব দিয়েছে বলো তো? শয়তান যেটা দিচ্ছে সেটা আর কিছু না হোক আকর্ষণীয় তো বটেই। তুমি যে আদর্শ বুকে ধারণ করেছ সেটাই বা কি এমন প্রশংসনীয়? হাজারটা বিধিনিষেধ, হাজারটা নিয়ম-কানুনের বেড়াজাল মানুষকে কিছুই করতে দেয় না। প্রতিনিয়ত কাটাতে হয় ঈশ্বর নামের অদৃশ্য এক শক্তির পূজা করে। কি পাও তার বিনিময়ে? এই যে এত বড় বিপদে পড়েছ, কই, ঈশ্বর তো কিছুই করল না তোমার জন্য। অথচ কাউন্টকে দেখো, ঈশ্বরের অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করবার সাহস দেখিয়েছে ও। তাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজত্ব করছে দুনিয়ার বুকে। ওর বিরুদ্ধে সবাই অসহায়। যদি সেই ক্ষমতার খানিকটাও পাবার সম্ভাবনা থাকে, কেন আমি অনুসরণ করব না ওকে? এত সব যুক্তি খণ্ডন করা সম্ভব নয় আমার পক্ষে। শুধু বললাম, পাগলামি ছাড় না, এখনো সময় আছে। ফিরে এসো সঠিক পথে। সাহায্য করো আমাকে। কুইন্সির কামরার চাবি তো তোমার আছে। কাউন্ট বিশ্রাম নিতে গেলে খুলে দাও দরজাটা। এরপর আমরা চলে যাব এই অভিশপ্ত বাড়ি থেকে। না, রুক্ষ গলায় বলল ইলেনা। তোমাদেরকে আমি সাহায্য করতে চাই, কিন্তু এভাবে নয়। তার চেয়ে চেয়ার ছেড়ে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল ও। আমাদের সঙ্গে যোগ দাও তুমি মিনা। তোমাকে আমরা ভালোবাসি। তীব্র ঘৃণায় রি করে উঠল সর্বাঙ্গ। এক ধাক্কায় সরিয়ে দিলাম ওকে। কক্ষনো না। অগ্নিদৃষ্টি হানল আমার দিকে। তারপর বাসনকোসন ট্রে তুলে নিয়ে বেরিয়ে গেল কামরা থেকে। গা কাঁপছিল আমার। টেবিলের ড্রয়ার খুলে হাতাহাতি করে কয়েক টুকরো কাগজ আর একটা কলম পেয়ে গেলাম। সেগুলো নিয়ে বসলাম এই জার্নাল লিখতে। নিজেকে শান্ত রাখবার এটাই একটা উপায়। 13 নভেম্বর। কাল রাতে আবার এসেছিল ড্রাকুলা। আমার খাবার নিয়ে এসেছিল ও। আমি আপত্তি করিনি। শক্তি আর মনোবল ধরে রাখার জন্য খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছি আমি। চুপচাপ বসে আমাকে খেতে দেখেছে ও। বিরক্ত করেনি। মনে মনে ভয় পেলেও চেহারায় কিছুই ফুটতে দিইনি আমি।
নির্বিকার থেকেছি। খাওয়া শেষ হলে ও বলল, চলো একটু কথা বলা যাক। ফায়ারপ্লেসের সামনে রাখা চেয়ারগুলোর দিকে এগিয়ে গেলাম। ম্যান্টেলপিসের সামনে রাখা আয়নাটার দিকে চোখ পড়তেই দেখলাম ওতে কেবল আমাকে দেখা যাচ্ছে, ড্রাকুলাকে নয়। মনে পড়ে গেল আয়নায় ভ্যাম্পায়ারের ছায়া পড়ে না। জনাথনের মুখেই শুনেছি এ কথা। আমার চিন্তাধারা সম্ভবত অনুসরণ করতে পারল কাউন্ট। জিজ্ঞেস করলো, আমার প্রতিবিম্ব নেই কেন বলতে পারো? কারণ তোমার কোনো আত্মা নেই, কাঠখাট্ট গলায় জবাব দিলাম। কিন্তু আমি তো সব অনুভব করতে পারি, বলল সে। একাকিত্ব, ভালোবাসা, রাগ, ক্ষোভ, ঘৃণা, উচ্চাকাঙ্ক্ষা সবই আমার আছে। আত্মা না থাকলে এসব থাকে কি করে? আয়নার দিকে এগিয়ে গেল সে। কাচের উপর আঙ্গুল রেখে বলল, আয়না আসলে মিথ্যাবাদী, বুঝলে? ভ্রম ছাড়া আর কিছু সৃষ্টি করতে পারে না এটা। আঙ্গুলের চাপ বাড়তে দেখলাম। এক মুহূর্ত পরেই মৃদু আওয়াজ করে চৌচির হয়ে গেল আয়নাটা। থমকে গেলাম আমি। আমার দিকে তাকিয়ে হাসলো কাউন্ট, যেন কিছুই ঘটেনি। এই ভঙ্গিতে চেয়ার দেখিয়ে দিল বসবার জন্য। বসলাম। আমার গলায় ঝোলানো ক্রুশটার দিকে বিরক্ত চোখে তাকালো সে। ভাবলাম বুঝি খুলে ফেলতে হবে, কিন্তু বলল না। তুমি আমাকে ঘৃণা করো মিনা? কয়েক পা এগিয়ে এসে জিজ্ঞেস করলো সে। না, মাথা নাড়লাম আমি। ইলেনাকা দিয়া উত্তরটার পুনরাবৃত্তি করলাম। তোমাকে দেখলে আমার করুণা হয়। তাহলে করুণাই করো। একটু হাসল ড্রাকুলা। আগুনের আভায় ঝলমল করে উঠল তার ধারালো সদন্ত। তবে ব্যাপার কি জানো, শালীন ভাষায় এর চেয়ে অপমানজনক মন্তব্য আর হয় না। যতটা ভদ্র ভেবেছিলাম তোমাকে, তা দেখছি নও। তোমার সঙ্গে এর চেয়ে বেশি ভদ্রতা দেখানো সম্ভব নয় আমার পক্ষে। হুম, তোমার সাহস আছে বটে। এর জন্যেই তোমাকে আমার দরকার। যাদের শক্তি বা সাহস নেই তারা আমার কোনো কাজে আসে না। তোমার কাজে না আসা মানেই কি তার মূল্যহীন? এতে অবাক হবার কি আছে? আমার কাছ থেকে কি অন্য কিছু আশা করেছিলে? মিনা, তুমি তো জানো আমি কি। আমার মতো লোকের দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে তা তোমার বোঝা উচিত। কিন্তু এক সময় নিশ্চয়ই অন্যরকম ছিলে তুমি। গলার স্বর নরম করলাম। ওর মধ্যে যদি সামান্যতম মনুষ্যত্ব অবশিষ্ট থাকে, তার নাগাল পেতে চাইছি। মানে, যখন তুমি সাধারণ মানুষ ছিলে। কখনোই আমি সাধারণ মানুষ ছিলাম না মিনা, গমগমে গলায় বলল ড্রাকুলা। কণ্ঠে উত্তাপ ফুটল। আমি ছিলাম রাজা, ছিলাম শাসক। প্রবল প্রতাপে রাজত্ব করেছি ট্রান্সিলভেনিয়ায়। দয়ামায়া বা ক্ষমাসুন্দর দৃষ্টি নিয়ে তা করা যায় না। করতে হয় নিষ্ঠুরতার সঙ্গে, হিংস্রতার সঙ্গে। তারপরেও তুমি একজন মানুষ ছিলে। তোমার শরীর ছিল রক্ত মাংসে গড়া। মরণশীল ছিলে তুমি। সে ছিল অন্য এক মানুষ। তার কথা এখন আর মনেই নেই আমার। এখন আমি অন্ধকারের রাজা। আমার লক্ষ্য ও আদর্শ ভিন্ন। তুমি তার গুরুত্বপূর্ণ একটা অংশ মিনা। কারণ জীবন মৃত্যুর মাঝামাঝি সেই আধার জগতে যখন আমি বন্দী ছিলাম, তখনও আমি অনুভব করতে পারতাম তোমাকে। তুমিই ছিলে সেই দুঃসহ একাকিত্বের সঙ্গী। ওই একাকিত্ব কাটাবার আরো ভালো উপায় ছিল, বাঁকা সুরে বললাম আমি। লক্ষ্মী ছেলের মতো মরে গিয়ে সৃষ্টিকর্তার মুখোমুখি হতে পারতে। হেসে উঠল ড্রাকুলা। তা কি করে হয় বলো? আমি তো অন্তত জীবন চাই, চাই পুরো সৃষ্টির উপর রাজত্ব। ভ্যান হেলসিং সেই চাওয়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল। শুধু আমাকেই ধ্বংস করেনি সে, ধ্বংস করেছে আমার ৩ সঙ্গিনীকেও। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ওরা আমার মতো ফিরতে পারবে না। প্রাসাদের ৩ ডাইনির কথা বলছো? হ্যাঁ, মারা গেছে ওরা। কিন্তু ভালো করে ভেবে দেখো, কখন মৃত্যু হয়েছিল ওদের? ভ্যান হেলসিং যখন বুকে কাঠের গজাল ঢোকালেন, নাকি যখন ওদেরকে তুমি ভ্যাম্পায়ারে পরিণত করেছিলে? জবাব দিল না কাউন্ট।
দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। এক পলকের জন্য মনে হলো দুঃখের ছায়া দেখলাম তার মুখে। চুপ হয়ে গেল সে। জিজ্ঞেস করলাম, কেন ফিরতে পারবে না ওরা? আমাকে কি বলা যায়? তুমি যদি ফিরতে পারো, ওরা কেন পারছে না? কারণ ভ্যান হেলসিং অত্যন্ত দক্ষভাবে ওদের ধ্বংস করে দিয়েছে, বলল ড্রাকুলা। আমার বেলায় যে ভুল করেছিল সেটা ওদের বেলাতে করেনি। তাছাড়া ওরা আমার মতো শক্তিশালীও নয়। মৃত্যুর ওপার থেকে ফিরে আসার জন্য যে ধরনের জ্ঞান প্রয়োজন তা ওদের নেই। আমার রক্তের একটা অংশ তোমার শরীরে ছিল, কিন্তু ওদের রক্ত আর কারো শরীরে ছিল না। আমি তোমার কারণেই ফিরে এসেছি মিনা। তুমি আসলে আবার জীবন দিয়েছ আমাকে। হয়তো তাই, স্বীকার করলাম। সেজন্যে আমিও ঈশ্বরের চোখে পাপী। হুম, মুচকি হাসল ড্রাকুলা। পাপী হবার জন্যে স্বর্গের দরজা বন্ধ হবার জন্যে আরো অনেক বড় অন্যায় করতে হবে তোমাকে। আর সেটা করতে হবে নিজের ইচ্ছায়। তা আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয়। সম্ভব নয়? নিজের সঙ্গে প্রতারণা করো না মিনা। ছেলেকে ফিরে পাবার জন্য যত বড় অপরাধী হোক, সেটা করতে পারবে না তুমি। একটু ভাবলাম আমি। বললাম, যদি তোমার প্রস্তাবে রাজি হই, তুমি কি আমাকে আর কুইন্সিকে মুক্তি দেবে? কথা দেবে আর কোনোদিন আমাদেরকে বিরক্ত না করবার? না, মাথা নাড়ল ড্রাকুলা। এমন প্রতিশ্রুতি আমি দেব না। হ্যাঁ, স্বেচ্ছায় আমাকে রক্ত দিলে ছেলেকে ফিরে পাবে তুমি, কিন্তু মুক্তি, তার জন্য আমি আরো বড় কিছু চাইব। এ তো অন্যায় আবদার। প্রায় চেঁচিয়ে উঠলাম। আপাতত এতটুকুই আমার প্রস্তাব। তাহলে আর বলাবলির দরকার কি? বললাম আমি রাগে গলায়। জোর করে আমার রক্ত নাও না। আগে তো ওভাবেই নিয়েছ। আমি তখনও তোমার উপর জোর খাটাইনি মিনা। তুমি আমাকে বাধা দিতে ব্যর্থ হয়েছিলে সেবার। মেনে নিয়েছিলে পরাজয়। আমার হাতে সমর্পণ করেছিলে নিজেকে। আমি যে মিথ্যে বলছি না, সেটা তোমার ডায়েরি পড়লেই প্রমাণ হয়ে যাবে। সত্যটা তুমি খুব ভালো করে জানো। সেজন্যই আজও নিজেকে কলঙ্কিনী ভাবো তুমি। ওটা আমার মনের দুর্বলতা। দুর্বলতা নয়, তুমি আসলে স্বাধীন ইচ্ছাশক্তির ব্যাপারে সচেতন। তুমি জানো, শিকার যদি মন থেকে না চায়, আমাদের পক্ষে তার উপরে প্রভাব বিস্তার করা অসম্ভব। সেজন্যই এত পীড়াপিড়ি করছো। আমি স্বেচ্ছায় রক্ত না দিলে সেটা তোমার কোনো কাজে আসবে না। ঠিক ধরেছ। সবকিছু জেনে শুনে কিভাবে তোমার প্রস্তাবে সম্মতি দিই বলো? আমি কি পাগল? না, তুমি একজন মা, আর তোমার ছেলে এখন আমার হাতে বন্দি। তাহলে তো আর স্বেচ্ছায় রক্ত দেবার কোনো প্রশ্নই আসে না। ছেলের ভয় দেখিয়ে তুমি আমাকে বাধ্য করছো। অন্যভাবে চিন্তা করো। যতই ভয় দেখাই না আমি, ফলাফল যতই ভয়াবহ হোক না কেন, সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তোমার আছে। রক্ত যদি দাও, সেটাকে এই যুক্তিতে স্বেচ্ছায় বলা যাবে। পাল্টা কোনো জবাব খুঁজে পেলাম না। অসহায় ক্রোধে গাল দিয়ে বসলাম। তুমি একটা শয়তান। এবারও ভুল করছো, শান্ত গলায় বলল ড্রাকুলা। শয়তান আমি নই, শয়তানের পূজাও করি না। আমি সম্পূর্ণ স্বাধীন এক সত্তা। নিজের মর্জিতে চলি। কাজ করি নিজের লক্ষ্য অর্জনের জন্য। সেই লক্ষ্যের জন্যই তোমার রক্ত আমার চাই মিনা। আমাকে তুমি ঠেকাতে পারবে না। ছলে বলে কৌশলে যেভাবেই হোক, তোমাকে আমি রাজি করবই। তার জন্য যদি তোমার ছেলের উপর অত্যাচার চালাতে হয়, তাও করব। না, আর্তনাদ করে উঠলাম। প্লিজ, ওকে কিছু করো না। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিচ্ছ? বড় করে শ্বাস নিলাম। বুঝতে পারছি পিশাচটার হাত থেকে কিছুতেই আমার নিস্তার নেই। তাই বলে নিজের আত্মমর্যাদা বিসর্জন দেবারও কোনো মানে হয় না। মুখ তুলে ওর চোখে চোখ রাখলাম। বললাম, আগে আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে দাও। তারপর আমি নিজের সিদ্ধান্ত জানাবো। ছেলেকে দেখতে দিলেই যে রাজি হয়ে যাবে, তার তো কোনো নিশ্চয়তা নেই, সন্দিহান গলায় বলল ড্রাকুলা। তা নেই,
কিন্তু তাতে তোমার দিক থেকে কি তুমি পরিষ্কার থাকবে না? আমি তো পরে কোনো অভিযোগ করতে পারবো না। মাথা ঝাঁকিয়ে রাজি হলো কাউন্ট। আমাকে নিয়ে গেল কুইন্সির কামরায়। দরজা খুলে ভিতরে ঢুকতে দিল। মন ভরে আদর করলাম ওকে। গত দুদিনে একটু শুকিয়ে গেছে ও। বুকের কফটাও বাড়তে শুরু করেছে। তাড়াতাড়ি ওকে এই বন্দিশালা থেকে মুক্ত করতে না পারলে বিপদ হবে। কিন্তু কিভাবে সেটা সম্ভব? মা, আমরা কবে বাড়ি যাব? হঠাৎ জিজ্ঞেস করলো কুইন্সি। বাবাকে দেখতে ইচ্ছে করছে। চোখ ভরে এলো জলে। কান্না আটকে ওকে শুধু বললাম, খুব শীঘ্রই ফিরবো বাছা, খুব শীঘ্রই। 14 নভেম্বর সকাল। শর্ট হ্যান্ডে লিখছি আমি। প্রতিটা শব্দ বানান করে লিখবার মতো শক্তি নেই আমার। লিখতে লিখতেই শিউরে উঠছি বারবার। কি করেছি আমি ঈশ্বর, যে ভয়ানক পরীক্ষায় ফেলেছিলেন আমাকে। তাতে ব্যর্থ হয়েছি শোচনীয়ভাবে। ঝাঁপ দিয়েছি অন্ধকারে। গতরাতে কুইন্সির কাছ থেকে বিদায় নিয়ে কামরায় ফিরে এসেছিলাম। শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হাজির হলো ইলেনা। আমার হাত থেকে চুল আঁচড়ানোর ব্রাশটা নিয়ে নিল কোনো কথা না বলে। বাধা দিলাম না, যা খুশি করুক ও। আমার পিছনে বসে চুল আঁচড়ে দিতে শুরু করলো মেয়েটা, ঠিক যেভাবে বাড়িতে প্রতি রাতে দিত। অদ্ভুত এক আগ্রহ দেখলাম কাজটাতে। মনে হলো আমার সেবা যত্ন করবার জন্য উন্মুখ হয়ে আছে। শুধু চুল আঁচড়ানো নয়, এরপরে আমাকে রাতের পোশাক পরতেও সাহায্য করলো ও। সবশেষে খুলে নিল আমার গলায় ঝোলানো ক্রুশ। আমি চেয়ে চেয়ে দেখলাম ওর কাণ্ড কারখানা। যাবার আগে আমার গালে একটা চুমু খেয়ে বলল, আজকের রাতটাই শুধু তোমার। এরপর থেকে সব আমার হতে চলেছে। চলে গেল ও। বিছানায় শুয়ে চোখ মেলে পড়ে রইলাম আমি। কি ঘটতে চলেছে তা আন্দাজ করতে পারছি, কিন্তু মনের ভিতর বইছে ভীষণ ঝড়। কি করব বুঝতে পারছি না। ছেলেকে বাঁচাবার জন্য নিজেকে সঁপে দেব শয়তানের হাতে, নাকি ওকে মরতে দেব ঈশ্বরের নামে। জানি না, জানি না আমি। হঠাৎ দেখতে পেলাম কাউন্টকে। আমার বিছানার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফায়ারপ্লেসের আগুনের আভায় চকচক করছে মুখ। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। দম আটকে এলো আমার। গায়ের উপর থেকে চাদর সরিয়ে দিয়ে উঠে বসলাম। স্বেচ্ছায় তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করছো? জলদগম্ভীর স্বরে জানতে চাইল ড্রাকুলা। শীর্ণ একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। নড়লাম না। যা খুশি ভাবুক ও। জবাব দাও মিনা, অধৈর্য গলায় বলল কাউন্ট। নিজেকে সমর্পণ করবে, নাকি ছেলের করুণ পরিণতি দেখতে চাও স্বচক্ষে? মুখ ফিরিয়ে নিলাম ঘৃণায়। বললাম, যা খুশি করো। গলা ভেঙে গেল কথাটা বলতে গিয়ে। মুখে হাসি ফুটল কাউন্টের। বুঝল তার জয় হয়েছে। চিবুক ধরে আমার মুখ ঘোরালো তার দিকে। বাধ্য করল চোখে চোখ রাখতে। সঙ্গে সঙ্গে দুনিয়া হারিয়ে গেল আমার চোখের সামনে থেকে। অদ্ভুত এক তাড়না অনুভব করলাম। স্মৃতিতে ভেসে উঠল বহু বছর আগের সেই রাত, যে রাতে ও আমার রক্ত পান করেছিল। আহ, কি সেই ব্যথা, কি সেই আনন্দ! স্বামী সন্তানের কথা মনে রইল না আর। চাইলাম শুধু ড্রাকুলাকে নিক, আমাকে টেনে নিক ও। কাউন্টের মুখের হাসি আরো বিস্তৃত হলো। পরম মমতায় আমার শরীরে হাত বুলালো সে। তারপর আমাকে টেনে নিল তার আলিঙ্গনের মাঝে। ঘাড় কাত করলাম আমি। নিজেই সরিয়ে দিলাম কাঁধের কাছে জড়ো হয়ে থাকা চুল। আস্তে আস্তে তার মুখ নেমে এলো আমার ঘাড়ের উপর। চামড়া যেন পুড়িয়ে দিল তার গরম নিঃশ্বাস। এরপরেই অনুভব করলাম তীক্ষ্ণ ব্যথা। শরীর কেঁপে উঠল আমার। দুনিয়া দুলে উঠল চোখের সামনে। দেখতে পেলাম লাল নীল হাজারো রঙের খেলা। শীতকার বেরিয়ে এলো মুখ দিয়ে। চরম সুখের আবেশে বারবার ঝাঁকি খেলো আমার দেহ। কানের কাছে শুনলাম কাউন্টের মাদক মেশানো গলা। মিনা,
আমার মিনা, ঈশ্বর আমাকে ক্ষমা করুন। এ কি করলাম আমি? জেনে শুনে আবারও পিশাচের কাছে সমর্পণ করলাম নিজেকে। এ কি নিজের সন্তানকে বাঁচাবার জন্য, নাকি অশুভ কোনো প্রলোভনে? জানি না আমি। শুধু জানি ভয়াবহ এক পাপ করে ফেলেছি। এই পাপের শাস্তি পেতে হবে আমাকে। ভয়ের এক নতুন দিগন্ত খুলে গেল আজকের পর্বে। প্রতিটি চরিত্র যেন এক একটি ধাঁধার টুকরো। শেষ পর্যন্ত কি হবে জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।